মমতা বন্দ্যোপাধ্যায়ের চালাকি আর কাজ করবে না। এসআইআর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে নাগরিকত্ব নিয়ে তিনি যে মিথ্যা প্রচারের চালাকি করেছিলেন সেটাও ধরা পড়ে গেছে। ভোটে জেতার জন্য তিনি হিন্দুদের কিভাবে ভুল পথে চালাতে চেয়েছিলেন তাও আজ ফাঁস হয়ে যাবে। তিনি এবং তার ভাইপো যেসব প্ল্যান করেছিলেন সব ধরা পড়ে গেছে, সব ধরা পড়ে যাবে। এসআইআর বানচাল করতেও তো নানা রকম চালাকি ফন্দি ফিকির শুরু করে দিয়েছে তৃণমূল বাহিনী, সেসব নির্বাচন কমিশনও বুঝে গিয়েছে। ফলে পিসি ভাইপোর কান্নার দিন এলো বলে। এই প্রতিবেদন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক্কি বলছে এখন কিভাবে এসআইআর বানচাল করতে চাওয়া, হিন্দুদের বিপথে চালিত করতে চাওয়া মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের জন্য কি কি চালাকি করে ফেসে গেছেন তা জানতে দেখুন এবং শুনুন পিনাক্কি বলছে। চালাকির দ্বারা কোনো মহৎ কার্য হয় না, আর বাংলার সরকার শুধু চালাকিটাই করে, তাই তাকে দিয়ে কোনো মহৎ কাজ হয় না, কেউ কোনো মহৎ কাজের আশাও করে না। আর সেই যে চালাকি, সেই চালাকির পেছনে যে নানা রকম কুটকচালি প্ল্যান, ভোট সর্বস্ব রাজনীতির যে প্ল্যান, সেটা ধরাও পড়ে যাবে, কারণ আমরা আছি। আমরা ধরিয়ে দেবো সব চালাকি, আমি ফাঁস করে দেবো, এটাই আমার শপথ। এখন এমন দুটি চালাকির কথা বলবো যাতে বুঝতে পারবেন পিসিমণি আসলে কতটা হিন্দুত্ব বিরোধী, কতটা হিন্দু বিরোধী। মুখে ভালো মানুষের মতো কথা বললেও তিনি আড়াল থেকে এবং পিছন থেকে ছুরি মেরেছেন। এখন ধরা পড়ে যাওয়ার মূল্যও তাকে দিতে হবে, তৃণমূলকে চোকাতে হবে মূল্য। সেই সঙ্গে বলে দেবো হিন্দুদের এখনো বাঁচার রাস্তা আছে, সেই পথটা আমি বলে দেবো। সেদিন যখন নির্বাচন কমিশন সাংবাদিক বৈঠক করছিল দিল্লিতে, তখন টিভির সামনে বসে না আমার খুব লজ্জা লাগছিল, জানেন। এটা আমার আগেও হয়েছে। এই গত লোকসভা নির্বাচনের সময় গোটা দেশে যখন শান্তিতে ভোট মিটে গেছে, তখন যখন সর্বত্র বলা হচ্ছিল পশ্চিমবঙ্গে ভোট অশান্তিপূর্ণ, তখন আমার লজ্জা লেগেছিল। আপনাদেরও হয়তো লজ্জা লেগে থাকতে পারে। ঠিক সেইভাবে এই এসআইআর ঘোষণার দিনও লাগলো। এই পর্বে মানে দ্বিতীয় পর্বে, প্রথম পর্বে বিহারে এসআইআর হয়ে গিয়েছে, দ্বিতীয় পর্বে দেশের 12টি রাজ্যে এসআইআর হবে। এর মধ্যে দেশের সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশও রয়েছে। 51 কোটি ভোটারের তালিকা সংশোধন হবে, নিবিড় সমীক্ষা হবে, তারপর চূড়ান্ত তালিকা বেরোবে। এই যে ম্যাপটায় দেখুন, এই ম্যাপে যে বড় লাল অংশটা, এই গোটা এলাকাটা এতগুলো রাজ্যে এসআইআর হবে। আর তার মধ্যে একটুখানি জায়গা পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গ নিয়েই মানুষের যত প্রশ্ন। গোটা দেশের সাংবাদিক মহল অন্য কোনো রাজ্য নিয়ে কিছু জানতে চান না, এখানে কি হবে, বাংলায় কি হবে তারা বলতে চাইছেন। তার মানে তারা সকলে ধরে নিয়েছেন গোটা দেশে শান্তিতে এসআইআর হলেও বাংলায় হবে না। মমতা দিদির বাংলায় কোনো কিছু শান্তিতে হয় না, কোনো সাংবিধানিক কাজ শান্তিতে হয় না, এটা আজ প্রতিষ্ঠিত। নির্বাচন কমিশনও সেটা টের পেয়েছে, জানেন। এই এসআইআর ঘোষণার পরেই, যেদিন এসআইআর ঘোষণা হলো বাংলা সহ 12 রাজ্যে, সেদিন সন্ধ্যায় 27শে অক্টোবর সন্ধ্যায় রাজ্য সরকার 235 জন আমলাকে বদলি করেছে। এটা করা যায় না। এসআইআর ঘোষণা হয়ে যাওয়ার পরে এই ধরনের বদলি করা যায় না, কিন্তু রাজ্য সরকার, আমি আগেই বলেছি, এই সরকার চালাকিটা খুব ভালো করতে জানে। রাজ্য সরকার একটা চালাকি করেছে। দেখুন, আগে বলে নি কাদের বদলি করা হয়েছে। এই যে 235 জন, এদের মধ্যে 17 জন ডিএম মানে জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক আছেন 22 জন, এডিএম 22 জন এডিএম, এছাড়া এসডিও বিডিও, এসডিও 45 জন, 151 জন বিডিও। বুঝুন, এদের সকলকে নির্বাচন কমিশন এই এসআইআর এর কাজের জন্য প্রশিক্ষণ দিয়েছিল। মনে রাখতে হবে, একটা জেলার জেলা শাসক তিনি কিন্তু এই গোটা প্রক্রিয়ায় জেলায় প্রধান দায়িত্বে থাকেন, তার নিচে অতিরিক্ত জেলা শাসক থাকেন, তার নিচে প্রত্যেক মহকুমায় দায়িত্বে থাকেন সংশ্লিষ্ট এসডিও, ব্লকে বিডিও। তাদেরকেই
মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বেছে বেছে তাদেরকে, যারা সরকারের কথা না শুনে নির্বাচন কমিশনের কথা শুনে কাজ করতে পারেন, যাদের যাদের সন্দেহ হয়েছে তাদেরকে এমন জায়গায় পাঠানো হয়েছে যারা এসআইআর এর কোনো কাজ করতে পারবে না। এটা তো এসআইআর কে বানচাল করারই চেষ্টা। কিন্তু এবার জনগণ সচেতন, তাই তৃণমূলের চিন্তা আছে। একটা বিষয় আপনারা দেখুন, এইবার দেখুন আপনারা, এই দেখুন আমরা ওয়েবসাইটে গেছি, প্রত্যেকটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে 27শে অক্টোবর, সময়টা দেখা যাচ্ছে না, আপনারা দেখুন 27শে অক্টোবর। এখান থেকেই আমি একটা বিজ্ঞপ্তি ডাউনলোড করেছি, দেখুন আপনারা সেটা, তার উপরে তারিখটা সেখানে দেওয়া রয়েছে 24 অক্টোবর। তার মানে খাতায় কলমে বলা হবে যে আমি 24 অক্টোবরে চিঠিপত্রগুলো তৈরি করে রেখে দিয়েছিলাম। এটা নবান্নের কারসাজি, এটা মমতা বন্দ্যোপাধ্যায় নয়। এই যে গোটা ব্যাপারটা এটা ঠিক হয়েছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, ক্যামাক স্ট্রিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো আঞ্চলিক দল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বাবুর দপ্তরে বসে আমলাদের সরানোর এই ষড়যন্ত্র হয়েছে, বাঁচা হয়েছে কারা কারা সরকারের কথা না শুনে ঠিক ভাবে এসআইআর এর কাজ করতে পারেন তাদের সরিয়ে দাও, একই সঙ্গে নির্বাচন কমিশনকেও বিপদে ফেলো। এটা তো একটা গেল, এটা ধরা পড়ে গেছে। এবার দেখুন আরেকটা আমি চিঠি আপনাদের দেখাচ্ছি, মেমো নম্বর CMOH/UD/EST/2205। এখানে বলা হচ্ছে 2024 সালে উত্তর দিনাজপুর জেলায় 12,393টি শিশুর জন্ম নিবন্ধন দেরিতে করা হয়েছে। মানে যখন শিশুগুলো জন্মেছে তখন তাদের বার্থ রেজিস্ট্রেশন হয়নি, পরে হয়েছে 2024 সালে। 2025 সালের হিসেবটা নেই, সেই সংখ্যাটা অনেক বেড়েছে, বাড়বেই তো। এটা একটা জেলার সীমান্তবর্তী উত্তর দিনাজপুর জেলা, বাকি জেলাটা কি হয়েছে সেসব যদি পাওয়া যায়। একটা নথি আমার হাতে এসেছে। আমার প্রশ্ন, সীমান্তবর্তী জেলায় এত বিপুল সংখ্যায় শিশুর জন্ম নিবন্ধন কেন দেরিতে হলো? আসলে এইভাবেই কি তৈরি হচ্ছে ভুয়ো নাগরিকত্ব? এই শিশুরা সকলেই ভারতে জন্মেছে তো। আসলে সিএএ যদি না হয় তাহলে প্রকৃত ভারতীয়দের অধিকার রক্ষা সম্ভবই নয়, অসম্ভব। আর তৃণমূলের ছত্রছায়ায় অনুপ্রবেশ, কারচুপি আর ভুয়ো নাগরিকত্বের যে রমরমা বাংলায় চলেছে দিনের পর দিন, তাতে এই রাজ্যের তো বটেই, সেই সঙ্গে রাষ্ট্রের মানে ভারত দেশের নিরাপত্তাই বিঘ্নিত। আর সেটা বানচাল করতে মমতা দিদি কিভাবে চক্রান্ত করেছিলেন যাতে সিএএ কার্যকর না হয় সেই আইনটা, তার জন্য তিনি কি চক্রান্ত করেছিলেন আপনারা জানেন, অনেক শুনেছেন। আমি একটা ছোট্ট কিন্তু মারাত্মক বক্তব্য আপনাদের শোনাবো, আপনারা শুনুন সেই বক্তব্যটা। আপনারা যেই দরখাস্ত করবেন আপনাদের সব নাগরিকত্ব ক্যান্সেল করে দিয়ে, সব অধিকার ক্যান্সেল করে দিয়ে, এটা এনআরসির সাথে কানেক্টেড, মনে রাখবেন, আপনাদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে চলে যাওয়া হবে। এই দরখাস্ত করবার আগে বারবার ভাববেন। শুনলেন তো? আমি আপনাদের বলছি সিএএ কি সেটা আমি খুব ভালো করে পড়েছি, বারংবার পড়েছি। উনি যেটা বললেন তার গোটাটা ভয় দেখাতে মিথ্যা মিথ্যা আর মিথ্যা। প্রথমত, এটা নাগরিকত্ব দেওয়ার আইন, কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়। তবে মমতা যেটা বলেছেন তার মধ্যে একটা সত্য আছে, তার প্রিয়দের জন্য উনি যা বলেছেন সেটাই সত্য। বাংলাদেশ থেকে আসা মুসলমান অনুপ্রবেশকারীদের জন্য সিএএ ভুয়ো নাগরিকত্ব কেড়ে ডিটেনশন ক্যাম্পে রেখে এবং পরে বাংলাদেশে ফেরত পাঠানোর আইন। হ্যাঁ, এটা এক্ষেত্রে এনআরসির সঙ্গে যুক্ত, এটা সত্য। কিন্তু নিজের দেশে ধর্মীয় কারণে যারা থাকতে পারেননি, ভারতে শরণার্থী হয়ে এসেছেন, সেই হিন্দুদের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। তারা সকলে ভারতের নাগরিকত্ব পাওয়ার অধিকারী, তাদেরকে নাগরিকত্ব দিতে হবে, তাদের নাম ভোটার তালিকায় রাখতে হবে, এটাই নিয়ম।
আর সংবিধান মেনে শপথ নেওয়া একটি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এইভাবে দেশের আইনের মিথ্যা প্রচার করে চলেছেন। এখনো তিনি সুযোগ পেলেই এটা বলেন যাতে হিন্দুরা সিএ এর আইন মেনে নাগরিকত্বের আবেদন না করেন, তাদেরকে ভুল বোঝানো হয়, তাদের ভয় দেখানো হয়, তারপরেও কাজ না হলে স্থানীয় তৃণমূলের নেতাদের দিয়ে চাপ তৈরি করা হয়। এই গরিব গুরব মানুষগুলো যারা নিজের দেশের সংখ্যালঘু হওয়ায় ধর্মীয় উৎপীড়নের কারণে অত্যাচারিত হয়ে ভারতে আসতে বাধ্য হয়েছেন, তাদের ভুল বোঝানো হয়েছে এবং হচ্ছে। মমতা চেয়েছেন এবং তিনি চান কেউ যদি এইভাবে সিএএ তে আবেদন না করেন তবে হিন্দু ভোটার কমিয়ে দেওয়া যাবে। গত লোকসভা ভোটেও এমন অনেকে ভোট দিয়েছেন যাদের 2002 সালের ভোটার তালিকায় নাম ছিল না, তারপরে তারা বাংলাদেশ থেকে এসেছেন এবং ভোটার তালিকায় নাম উঠেছে। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছিলেন সিএ এর মাধ্যমে তারা যাতে নাগরিকত্ব না পায় এবং নাগরিকত্ব না পাওয়ার জন্য তাদের নাম যেন ভোটার তালিকা থেকে বাদ যায়, কিন্তু তিনি ধরা পড়ে গেছেন। একই সঙ্গে আমি বলছি এটা হতে দেওয়া যাবে না। মমতা দিদির চালাকিটা শুনুন। উনি চেয়েছিলেন সিএ তে আবেদন করেছেন তো অনেকে, কিন্তু নির্বাচন কমিশনে এই সংক্রান্ত কাজকর্ম দেখার জন্য যে আমলাকে নিয়োগ করা হয়েছে তিনি একজন তৃণমূল ভক্ত, একেবারে দিদির অনুগামী, দিদির অনুপ্রেরণা ছাড়া কোনো কাজ করেন না এমন একজন। তাকে বসিয়ে রাখা হয়েছে এবং তিনি কি করেছেন, দিনের পর দিন আবেদনগুলোর যথাযথ প্রক্রিয়াকরণ করেননি। এই সুযোগে একটা কথা জানিয়ে রাখি, দিদিমণি এনাকে যেমন বসিয়ে রেখেছিলেন তেমনি উনি চেষ্টা করে গেছেন যাতে সিএ তে কেউ আবেদনটাই না করে। আপনারা জেনে রাখুন, সিএ এমন একটা আইন যেখানে নো রিজেকশন, মানে কোন যোগ্য যদি আবেদন করেন তার আবেদনপত্র বাতিল হওয়ার কোনো সুযোগ নেই এই আইনে। তিনি নাগরিকত্ব পাবেনই, কোনোভাবে আবেদন বাতিল করা যায় না, এটাই নিয়ম। কিন্তু আবেদনটা করতে হবে, আবেদনটা করতেই হবে, সেটাই করেননি অনেকে। মুখ্যমন্ত্রী ভুল বুঝিয়েছেন বলে কেউ করেননি অজ্ঞতার কারণে, কেউ করেননি ভয়ে, কেউ করেননি চাপে। এখনো সময় রয়েছে। এই নভেম্বর ও ডিসেম্বর মাসে বাংলাদেশ থেকে আসা শরণার্থীরা সিএ এর আবেদন করুন, আবেদন করুন। এই সময় অনেক ক্যাম্প হবে। আমি যা খবর পেয়েছি বিভিন্ন সামাজিক সংগঠন তারা সীমান্তবর্তী জেলাগুলোতে বিভিন্ন ব্লকে তারা ক্যাম্প করবে, বাড়ি বাড়ি যাবে, তাদের কাছে নিজেদের নামটা নথিভুক্ত করুন। মাত্র 50 টাকা মাথাপিছু খরচ করে দিন, করলে আপনাদের নাগরিকত্ব নিশ্চিত। এবং একই সঙ্গে আমি বলছি, আমি আমার দর্শক শ্রোতা বন্ধুদেরও বলবো যে আসুন আমরা সবাই মিলে বলি, যারা সিএ তে আবেদন করবেন তাদের প্রত্যেকের নাগরিকত্ব তো দিতে হবেই, দেওয়ার নিয়ম, তাদের যেন ভোটার তালিকায় রাখা হয়। তাদের নাম ভোটার তালিকায় থাকলে বাদ দেওয়া যাবে না। যারা এ রাজ্যে জন্মেছেন তাদের কথা বলছি না, বা ভারতে যারা জন্মেছেন তাদের কথা বলছি না, বাংলাদেশ থেকে যারা শরণার্থী হয়ে ভারতে এসেছেন এবং তাদের যারা সন্তান সন্ততি তাদের কথা বলছি না, যারা এখানে জন্মেছেন। কিন্তু যারা শুধু ধর্মীয় কারণে অত্যাচারের জন্য এখানে এসেছেন তারা সিএ তে আবেদন করুন। আর সবাই মিলে আমরা চেষ্টা করি নির্বাচন কমিশনের কানে এই বিষয়টা ঢোকানোর, যে ভারতীয় নাগরিক যারা হয়েছেন বা হতে চলেছেন তারা আবেদন করলেই তাদেরকে ভোটার তালিকায় যুক্ত করা হোক। সরকারি ও প্রশাসনিক জটিলতায় কিছু অসৎ আমলার জন্য যাদের নাগরিকত্বের শংসাপত্র এখনো মেলেনি, আটকে রয়েছে, তাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা যায় না। এটাই দেশের আইন। আর দেশের আইন বলেই বাংলাদেশ থেকে আসা শরণার্থীরা সকলে ভারতের নাগরিক, তারা ভোটার হবেন। সব রাষ্ট্রপ্রেমী মানুষ, সব হিন্দু প্রেমী মানুষকে আমি বলবো এই দাবি জানান, নাগরিকত্বের আবেদনকেই নাগরিকত্বের শংসাপত্র হিসেবে ধরে নেওয়া হোক। অনেক ক্ষেত্রে প্যান কার্ডের আমরা অ্যাপ্লাই করেছি, এই সময়ে কোনো কারণে যদি প্যান নাম্বার দিতে হয় আমরা অ্যাপ্লাইড ফর লিখতে পারি,
ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রেও আবেদনের পর আর এই কার্ড না মেলা পর্যন্ত, লাইসেন্স না মেলা পর্যন্ত কিছু কিছু ক্ষেত্রে এই সুযোগ থাকে। ঠিক তেমন করে সিএ এর ক্ষেত্রেও যারা নাগরিকত্বের শংসাপত্র পাননি তাদের ভোটাধিকার দিতে হবে। এটা দেশ ভাগের যে পাপ আমাদের পূর্বজরা করেছিলেন, যেসব রাজনৈতিক দল করেছিল, তাদের সেই পাপের প্রায়শ্চিত্ত হিসেবে আমাদের সরব হতে হবে। একই সঙ্গে বলবো, যারা সিএ তে আবেদন করেননি তারা দয়া করে আর দেরিটি করবেন না। ভরসা রাখুন ভারতের আইনের উপর, ভরসা রাখুন। ভারতের আইনের উপর ভরসা রেখে সব ছেড়ে এসেছেন দেশে, এবার নির্ভীকভাবে সিএ এর মাধ্যমে নাগরিকত্বের আবেদন করুন। আমি এই আইনের সবটা পড়ে বলছি, এই বারংবার এই কথাটা বলছি, এই আইনের সবটা পড়ে আমি বলছি, এই আবেদনের ফলে কোন রকম কিছু হারানোর, কোনো বিপদে পড়ার কোনো সম্ভাবনা নেই, এমন কিছু হবার কথাই নয়। মুখ্যমন্ত্রী বা তৃণমূল যা বুঝিয়েছে বা যা বোঝাচ্ছে তার সবটা মিথ্যা, এটা মনে রাখতে হবে। তৃণমূলের ভয় আছে বলেই তৃণমূল এই কথাটা বলছে। নিজের আবেদন করুন, অপরকে আবেদন করতে বলুন। চেনা জানাদের, তাদের বাড়ির কাছাকাছি যেখানে সিএ এর ক্যাম্প হবে বা বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা যাবেন, সেখানে গিয়ে আবেদনটা করতে বলুন। বাংলার গণতন্ত্রের স্বার্থে, ভারতের সুরক্ষার স্বার্থে এসআইআর সফল করা প্রয়োজন এই বাংলায়। দেশের অন্য রাজ্যের তুলনায় বেশি করে বাংলায় জরুরি, কারণ বাংলায় অনুপ্রবেশ সবচেয়ে বেশি এবং এই অনুপ্রবেশকারীরা গোটা দেশে ছড়িয়ে পড়ে দেশের নিরাপত্তা বিঘ্নিত করছেন। আর আমাদের যে সীমান্ত রয়েছে, এই সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশকারী অন্য দেশের নাগরিক থাকার মানেই হচ্ছে আমাদের সুরক্ষার সঙ্গে ছিনিমিনি খেলা। সেখানে আরো বেশি করে সীমান্ত এলাকায় দেশপ্রেমীদের বসবাস বাড়ানো প্রয়োজন। এখনই সতর্ক না হলে বড্ড দেরি হয়ে যাবে, বড় বিপদ আসছে। এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন, আর ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করে দেবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন।